বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যেক বাংলাদেশিদের শোনা উচিত। এই যে কথাগুলো যারা বলছে না, এই কথাগুলো কিন্তু প্রত্যেকে বাংলাদেশী এবং তারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী বলা যেতে পারে। তারা বাংলাদেশকে চেনে, বাংলাদেশকে বোঝে, বাংলাদেশের থেকে আজকে এত বড়টা হয়েছে। তাই তাদের কথাগুলো আপনাদের শোনা উচিত। কোথাও না কোথাও তারা দেশের স্বার্থেই কথা বলছে। আপনারা যারা এই যে ইউনূসের মানে নাচে ইউনূসের পায়ে পা দিয়ে নেচে বেড়াচ্ছেন, তারা একদিন বুঝতে পারবেন যে তারা কি ভুল করেছেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখবেন। দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আবার ভিডিওটি লাইক করে আরো সকলের কাছে শেয়ার করে দেবেন। তো চলুন আপনাদের সঙ্গে প্রতিবেদনটি শেয়ার করছি। কামাল, যেটি শহীদ খান বললেন যে সরকার কি আসলে ফেসবুক দিয়ে পরিচালনা করা যায় না বা সরকার ফেসবুক দিয়ে পরিচালনা হয় না। গতকালকে একটি বৈঠকে বা একটি গোলটেবিল আলোচনায় আলতাফ পারভেজও একই কথা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি সরকারকে নিয়ন্ত্রণ করছে কিনা। তাহলে এবং দেবপ্রিয় ভট্টাচার্য একটি কথা বলেছিলেন যে সরকারের ভেতরে সরকার কাজ করছে। তাহলে সরকারকে নিয়ন্ত্রণ করছে কে? সরকারকে কে নিয়ন্ত্রণ করছে এটা বলা তো কঠিন। এটা আমি বাইরে থেকে যেটা বলবো আমি তো প্রমাণ করতে পারবো না। তবে এই যে দুটো মন্তব্য করেছেন, ওখানে আরো অনেকগুলো মন্তব্য ছিল। তো আলতাফ পারভেজের মন্তব্যটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়। আমরা যতটুকু দেখি এমনিতেই ফেসবুকে কিছু একটা বলা বলি হলেই, আলোচনা হলেই এবং সেটা যদি অনেক লোকে সেটা নিয়ে আলোচনা করে তাহলে দেখি সরকারের বোধোদয় হয়, নতুবা হয় না। এবং কি অদ্ভুত একটা ব্যাপার যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে অর্থ সাহায্য হয় সেই ফেসবুকের মাধ্যমে। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি এরকম আগে কখনো দেখিনি। যে কোনো কারণে হোক ওনারা এটা উঠিয়ে নিয়েছেন, কিন্তু উঠিয়ে নেওয়াতে আরো ঝামেলা পড়েছে তারা তাদের যে আসলে কোনো কিছু খুব চিন্তা ভাবনা করে হয় না, তারা যে একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, এটা কিন্তু উঠিয়ে নেওয়ার মাধ্যমে আরো একবার তারা প্রমাণ করতে পারছে। তো এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা দেখলাম। আর এর বাইরে আমি একটা, যেহেতু এই ঘটনাটা এইমাত্র ঘটেছে, এই ঘটনা নিয়ে আলোচনা করি যে আপনার ওই বিমান যে ধসে পড়া, এতগুলো স্টুডেন্ট মারা যাওয়া, এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ার একজন দিকপাল আছে, প্যারিসে থাকেন, যাকে আমি পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর বলি। সেই পীর সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সচিবকে সরানো দরকার, অমুক দরকার, তমুক দরকার, এবং তাই করা হয়েছে, সচিবকে সরাই দেওয়া হয়েছে। এবং সে ওখানে অশ্লীল ভাষায় অনেক কিছু বলেছেন, ওনার স্ট্যাটাসে ফেসবুকে, যে কি কারণে উনি সবাইকে থাবড়াতে চান, নাকি করতে চান, মারতে চান, এগুলি। এবং ওনার ধমকে কাজ হচ্ছে। এখন এই কারণেই হচ্ছে নাকি ঝড়ে বক পড়ছে, নাকি কাকতালীয় ঘটনা, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমরা শুনি, নানা মুখে শুনি, যারা সরকারের মধ্যে আছেন তারাও বলেন যে আসলে ডিফেক্টিভ গভর্নমেন্ট নাকি সেই, এটা বলা হয়ে থাকে। এখন সত্য মিথ্যতা বলতে পারবো না, কিন্তু আমরা দেখি উনি যেটা বলেন সেটা এখানে হয়। এত আপনার কি বলবো আমি, মেরুদণ্ডহীন অথবা এত সিদ্ধান্ত নিতে আপনার না পারা সরকার আমি এর আগে কখনো দেখিনি। শহীদ ভাই সরকারের মধ্যেই ছিলেন, উনি জানেন সরকারের একটা সিদ্ধান্ত কিভাবে হয়। কিন্তু ওনার অভিজ্ঞতা বলে কিনা যে বাইরের একজনের ফোনে সরকার চলে, কি আজব একটা অবস্থা আমরা পড়ে গেছি হচ্ছে। এবং এটা নিয়ে তাদের কোনো লজ্জা শরম নাই, তারা বেশ করছে, ওখান থেকে থ্রেট হচ্ছে, মুখ করেন তমুক করেন। আবার সরকারের মধ্যে সরকার শুনি যারা উপদেষ্টা আছেন এদের মধ্যে নাকি আবার 2-3টা গ্রুপ আছে। এখন কার গ্রুপ কখন শক্তিশালী হয় এটাও বলা বড় কঠিন। এখন আবার শুনতেছি যে ওনার গ্রুপ যেমন ধরেন, আপনি যেমন বলা হচ্ছিল যে এখানে কোটা আছে, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে, অতএব এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে একটা কোটা আছে। তো শিক্ষামন্ত্রী যে পদত্যাগ করবেন এটা কিন্তু আমাকে বেশ চ্যালেঞ্জ দিয়ে বলছিলেন যে আপনি নিশ্চিত থাকেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না, কারণ উনি অধিকারের কোটায় আসছেন এখানে। অধিকারের কোটা থেকে এখন অধিকারের এই মুহূর্তে খুব পাওয়ারফুল আছে আর কি, অধিকারী যারা আছেন। তো এখন যেহেতু পাওয়ারফুল লোকের কোটায় উনি আছেন, কাজে ওনার কিছু হবে না, আমার কিছু হয়নি। এবং উনি বলেছেন যে আমি তো পদত্যাগ কোনো অভিপ্রায় নেই। ভাই, একটা লোক, সে একজন মন্ত্রী মানে উপদেষ্টা ধরি, সে তো মন্ত্রী আসলে ভার্চুয়ালি, সে একটা ঘটনা ঘটছে দুপুরে 1টায়, সারাদিন গেল, পরের দিনের পরীক্ষা বন্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত উনি জানালেন দিবাগত রাত 2:45টায়। তাও উনি জানান নাই, তাও কিন্তু উনি জানান নাই, জানাচ্ছে অন্য একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার ফেসবুক পেজ। মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। এখন জনগণকে কোনো সরকারের সিদ্ধান্ত জানতে হলে ফেসবুক ফলো করতে হবে মধ্যরাতের পরে। তো এটা যখন হয়, তো এটা পৃথিবীতে হয় নাকি রে ভাই? এবং তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ আলমের সেই ফেসবুক পেজের যে স্ট্যাটাস, যে কালকে পরীক্ষা স্থগিত, সেটাকে আবার সাপোর্ট করে কিছুক্ষণ পরে আরেকটা ফেসবুক স্ট্যাটাস আসছে, সেটা হলো আসিফ আহমেদ সজীব ভুইয়ার। দুই ইয়াঙ্গাস্ট, দুই অনভিজ্ঞ এবং কনিষ্ঠতম দুই উপদেষ্টা আসলে বেসিক্যালি মনে হয় এই গভর্নমেন্ট চালাচ্ছে। অনেক সিদ্ধান্ত দেখি ওরা দেয়, ফেসবুকের মাধ্যমে দেয়, এবং ওটা ঘটে, তারা যেটা বলে ওটা হয়, এবং তারা যেভাবে বলে সেভাবেই হয়। তো এখন যখন আপনি বলেন যে সরকারের মধ্যে একটা সরকার আছে, তখন আমি মাঝে মাঝে ভাবি আসলে কারা, এই যে ইয়াং উপদেষ্টারা, এরাই কি সরকারের মধ্যে সেই সরকার, নাকি ওই যে আমি আগে বললাম যে গ্রুপিং আছে যে কোটার, ওরা সরকার, নাকি বাইরের থেকে যারা ফেসবুকের মাধ্যমে অর্ডার করে তারা সরকার? তো এটা আসলে বলা বড় কঠিন। তবে আমার ধারণা অধিকাংশ উপদেষ্টা বয়স্ক, তো ওনারা আসলে নিজেরা অতটা চিন্তা করার বোধহয় ওনাদের এই সক্ষমতা নাই এখন বয়সজনিত কারণে। সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা পেয়ে যায়, মনে করতে এটা ভালো, শুনতে ভালো শোনা যাচ্ছে, আবার এটা যদি না করি তাহলে আবার বাইরে থেকে কি গালাগালি করে তার তো কোনো ঠিক নাই, হয়তো গালাগালি ভয় তারা এটাও করে, এটাও হতে পারে, আমি জানি না ঠিক। আবু আলম শহীদ খান, এই প্রসঙ্গটা আরেকটু আপনার মন্তব্য জানতে চাই যে সরকারের ভেতরে সরকার
যেটা মাসুদ কামাল ভাই বেশ কয়েকটা পয়েন্ট বললেন যে উপদেষ্টার মধ্যে কোটা বা নানান গ্রুপিং থাকতে পারে। আপনার কাছে কি মনে হয় যে আপনি নানান অব্যবস্থাপনার কথা বলছেন, যে সিদ্ধান্ত যখন নেওয়ার কথা তখন সিদ্ধান্ত নিচ্ছে না, ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তো এই যে আবার সরকার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে, দক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে, এটা কি সরকারের ভিতরে আলোচনা হয় না, বা এর প্রতিফলন তো আমরা দেখতে কি পাচ্ছি? নিশ্চয়ই আলোচনা হয়, কিন্তু আমরা তো আলোচনাটা জানতে পারি না। আর সরকারের ভিতরে সবসময় সরকার থাকে, এটা তো যদি দলীয় সরকার হয় তখনও থাকে। কিচেন ক্যাবিনেট নামে একটা শব্দ খুব প্রচলিত ইন্দিরা গান্ধীর সময় থেকে, যে একটা 30-40 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ আছে, তার মধ্যে এত 5-10 জন খুব ইম্পর্টেন্ট, যাদের সাথে সব বিষয়ে আলোচনা হয়। তো এখানে মাসুদ কামাল তো বললেন, এখানে হয়তো আমাদের তরুণ উপদেষ্টা, দুজন তো নাই, তরুণ উপদেষ্টা যে দুজন আছেন যারা স্ট্যাটাস দিয়ে পরীক্ষাটা বন্ধ করে দিলেন, তারা হয়তো খুব ইম্পর্টেন্ট। তারা কার সাথে আলোচনা করলেন রাত 2টার সময় যদি হয়, তখন প্রধান উপদেষ্টা কি জেগেছিলেন কিনা আমি জানি না, তার সাথে কথা বলেছেন কিনা জানি না, কারণ এটা পরীক্ষা পিছনের সিদ্ধান্ত কিন্তু একটা ন্যাশনাল সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত। পরীক্ষা পিছনের সিদ্ধান্তটা নেয় আসলে বোর্ডগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হয়। এটা হলো নর্মাল রুটিন বিষয়। তো এখানে যদি আমরা রুটিন না বলে আমরা ইমার্জেন্সি বলি, তাহলে একটু আগে যেটা বললাম যে আপনার যখন শোক দিবসের আলোচনা হয়েছে বা শোক দিবস পালন করা হবে, তখন এই বিষয়টা আলোচনা করে সমাধান করা যেত। তা এখন আপনার রাত্রে 3:30 বেজে গেছে, তারপরে আপনি ওই শিক্ষা উপদেষ্টা বললেন যে উনি একসময় একটা গুজব ছড়ানো হলো যে শিক্ষা সচিব বলা হয়েছিল, বাট শিক্ষা সচিব রাজি হন নাই। এটা শিক্ষা সচিবের রাজি হওয়া না হওয়ার তো বিষয় না, বিশেষভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তটা জানাতে হবে। তারপরে শিক্ষা সচিবের ব্যাপারে বেশ কিছুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে কিছু অপপ্রচার বা প্রচার বা কিছু অভিযোগ করা হচ্ছিল, টার্গেট করা হয়েছিল। এখন সুযোগ পাওয়া গেল, তাকে টার্গেটের একটা মানুষ, এটা বাইরে থেকেও টার্গেট করা হতে পারে, হয়েছিল, এবং সুতরাং তাকে সরিয়ে ফেলো। তো এইটা তো কোনো সমাধান না। এইখানে সরকারের মধ্যে নিশ্চয়ই মতভেদ থাকতে পারে, সরকার তো একটা গণতান্ত্রিক বডি, তো সেখানে কোনো সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতে পারে, বাট ফাইনালি কি হবে, ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা ঐক্যমত্যের ভিত্তিতে সবাই মিলে পালন করবেন। এমনকি এমন হতে পারে যে সরকারের সবাই একরকম মনে করছেন, প্রধান উপদেষ্টা একরকম মনে করছেন, এবং তারটা দেখা গেল যে সবচেয়ে যৌক্তিক, তখন তিনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটি সকলে মিলে কার্যকর করতে হবে। সেখানে মনে হয় আমরা দেখি যে এখানে অনেক সিদ্ধান্ত নিতে হয়, অনেক সিদ্ধান্ত নিয়ে পরে আবার বদলিয়ে ফেলা হয়, সিদ্ধান্ত ঠিক টাইম মতো নেওয়া হচ্ছে না। তো এরকম একটা বড় দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে অনেকে মনে করছেন যে সরকারের ভিতরে সরকার, বাইরে থেকে সরকার পরিচালিত হচ্ছে কিনা, বা কোনো একটা ইনফ্লুয়েন্সের দ্বারা পরিচালিত হচ্ছেন, নাকি কোনো একটা বিদেশি রাষ্ট্রের দ্বারা পরিচালিত হচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। সবই কিন্তু একটা বয়ানের মতো, এগুলো কিন্তু একেবারে স্পেসিফিক প্রমাণ যদি আপনি চান তাহলে প্রমাণ দেওয়া কঠিন। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে, যখন আমরা দেখি যে বাইরে থেকে যখন ইনফ্লুয়েন্স করা হয় তখন ঘটনা ঘটে, এবং সব সরকার জানার পরে সেই ঘটনাগুলো বিশৃঙ্খলার ঘটনা এবং কোনো একটা বেআইনি ঘটনা, সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা করা হয় না। তো সরকার সেখানে চুপচাপ থাকেন। তো সেখানে সরকারের সদিচ্ছাটা কি, এটা নিয়ে প্রশ্ন উঠবে যে সরকার ঠিকমতো সরকার চালাতে চান কিনা। জি, ঠিক মতো সরকার চালাতে চান কিনা, যেটি আমি এর আগেও বললাম যে সরকারের দক্ষতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, কিন্তু এই সরকারের মধ্যে মানে তাদের যে আত্মসমালোচনার জায়গাটা, সেটি এর আগে যখন আমরা দেখেছি যে দেশে যখনই কোনো সংকট হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে এরকম পরামর্শ দিচ্ছেন, বলছেন যে আপনি আরো কঠোর হন বা আরো শক্ত হন, কিন্তু সেই লক্ষণগুলো আমরা দেখি না কেন, বা সদিচ্ছার কোনো অভাব আছে কিনা? মাসুদ কামাল ভাই। না, সদিচ্ছার অভাব আছে কিনা আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে শোনেন, একটা সরকার আমি মনে করি যে ভালোভাবে চলছে না, এটা আমি মনে করি, এবং ওনারা আসলে সিরিয়াস কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এই লোকগুলো যে একসময় ক্যাপেবল ছিল না তা কিন্তু আমি মনে করি না, কিন্তু আমি মনে করি যে কোনো কারণে হোক তাদের মধ্যে সেই সিরিয়াসনেসটা আমি দেখতে পাচ্ছি না। এটা কেন আমি বলতে পারবো না। এবং পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হয় না যে তাদের যে মানে শোনেন, একটা পলিটিক্যাল পার্টি তো খালি তার দলের উপরে, দলের লোকজনই তাদের উপরে খালি মানে নির্ভর করে তা তো না। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা কিন্তু পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি। আমরা কি আশা করি? আমরা আশা করি যে সরকারের কাছে আমার যে চাহিদাটা, সরকারকে আমি যে কথাটা বলতে চাই, সেই কথাটা আমার হয়ে এই পলিটিক্যাল পার্টিগুলো বলে দিবে, এতে প্রত্যাশা করি। কারণ আমরা তো সরকার শুনবেন, আমি কি, আমি তো কেউ না, আমি তো মানে একজন সিঙ্গেল মানুষ। তো পলিটিক্যাল পার্টিগুলোর উপর আমাদের এই প্রত্যাশা থাকে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা সরকারের, আমি আমার কথা বলি, আমি সরকারের উপর অতটা হতাশ, ঠিক সমপরিমাণ হতাশ হলো পলিটিক্যাল পার্টিগুলোর উপর। যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারের সঙ্গে মাঝে মাঝে মিশে, মাঝে মাঝে বসে, অথবা কখনো কখনো বসে, কালে ভদ্রে বসে, চা খাওয়ার জন্য বসে, যে কোনো হোক, যখন বসে, তারা যেমন কেন বসে এটা আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। তারা যেমন ধরেন এই যে ঘটনা ঘটলো যে আপনার মনে করেন ইয়েতে, এই মানে আপনার বিমান দুর্ঘটনার দিন, সেদিন রাত 9টার সময় তারা গভর্নমেন্ট তাদেরকে ডেকে নিলেন, ডক্টর ইউনূস বসলেন, বসার পর আমি তো ভেবেছিলাম তারা এটা নিয়ে আলোচনা করবেন, এদের কীভাবে সুচিকিৎসা সম্ভব, কীভাবে কি করা যায়। আমি ভেবেছিলাম এটি হবে মূল এজেন্ডা। পরে যখন নাকি আসিফুজ্জামান সাহেব ব্রিফ করলেন, আমি দেখলাম এটা কোনো এজেন্ডাই ছিল না। এজেন্ডা ছিল স্বৈরাচারের মানে পেতাত্তারা আবার আসবে কিনা, স্বৈরাচারের সহযোগিতা সক্রিয় হচ্ছে কিনা, এগুলো মানে এটা যদি কেমন একটা মানে ছায়ার সঙ্গে যুদ্ধ করে বলে মনে হচ্ছে আমার কাছে। এবং তারা বসলেন ওখানে, হাসি ঠাট্টা করলেন, ছবি টবি তুললেন, চলে আসলেন। তো ঠিক আছে, ওনার এটা মতলব ছিল উনি এরকম করেন। এই হিসাবে আমাদের গত 1 বছর অভিজ্ঞতা হলো, যখন উনি মনে করেন ওনার পায়ের নিচের মাটি একটু লুজ হয়ে গেছে, তখন উনি পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে বসেন। এটা আমি দেখেছি। এটা পরের দিন দেখলাম যে আপনার যে সিবিবির যিনি আছেন প্রিন্স ভাই, উনি একই কথা বললেন, উনি যখন ঝামেলা করেন তখন আমাদেরকে ডাকেন, আবার আমরা যেটা বলে আসি ওটা শুনেন না, ওটা মানেন না, এরপর থেকে ওরা ডাকে আমরা যাবো না, এটা উনি কিন্তু বলছেন। সিপিবির সাধারণ সম্পাদক যে কথা বললেন, আমাদের প্রথম দিন তো আমি ধরে নিচ্ছি এটা 2 ধরনের দল, একটা এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি। কারণ উনি প্রথম দিন 5টা দলকে ডাকছেন, 4টা দলকে ডাকছেন, পরের দিন 13টা দলকে ডাকছেন। তো প্রথম দিন 5টা কেন, এই 5টাই বা কেন? তার মানে সরকার প্রধানের কাছে এই 5টাকে উনি মনে করেন এ ক্যাটাগরি দল, উনি মনে করেন এ ক্যাটাগরি, আর এগুলো বি ক্যাটাগরি, উনি মনে করেন বলে আমার ধারণা। তো ভালো,
উনি মনে করছেন দুইটা ভাগ করছেন, এটা ভালো করছেন, এটা ওনার বিবেচনা, এটা নিয়ে আমার কিছু বলার নাই। কিন্তু এই ক্যাটাগরি দল যারা, তারা কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করলেন না। মিটিং করে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পর মানে বিএনপির লোকজন কোনো মন্তব্য, সাংবাদিক কোনো প্রশ্নেই জবাব দিলেন না। এনসিপি, যেটাকে আমি সরকারি দল বলি এখন আর কি, বলতে বাধ্য হই, তাদের আচার আচরণে, তাদের প্রতি সরকারের আচার আচরণে তারাও কোনো কথা বলেন না। কথা বলেন কে? ইসলামী আন্দোলনের লোকটা। তো এখন তার মানে কি, আসলে বলার মতো কোনো ঘটনা নাই। বিএনপির নেতারা মনে ভয় পাইছিল, ভয় পাইছিল এই কারণে বলতো যে কি বললেন, তখন ওনারা বলতেন যে সেটা ফ্যাসিবাদে তো সরাতে না আসেন, তখন তো সাংবাদিক প্রশ্ন করতো, ভাই আপনি ওইটা নিয়ে স্টুডেন্টদের কি বললেন? কোনো জবাব নাই। এদের দিক থেকে যে বলবে যে আপনি আমাদের ডাকলেন মধ্যরাত্রে, এটা নিয়ে আলোচনা করেন, কোনো আলোচনা নাই। এখন আমার যেটা মনে হয় সেটা আমি বলি, এটা হয়তো আপনারা খুব ছোটভাবে দেখবেন, কিন্তু তবু আমার মনে হয়, জানেন, এই মিটিংটা আসলে তেমন কোনো প্রয়োজনীয় মিটিং না। এই মিটিংটা ছিল একটা ব্যক্তিগত আপনার জেদ অথবা ব্যক্তিগত অপমান করার জন্য। ভিডিওটা আপনাদেরকে দেখালাম, জাস্ট একটু কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।